আজকে আপনাদের যেই অপশনটা দেখাবো সেটা হচ্ছে ফরম্যাট সেল। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখা আছে, দেখেন একসাথে ফরম্যাটিং সেল বাই অ্যালাইনমেন্ট, ডাটা টাইপ, ফিল অ্যান্ড বর্ডার, ফন্ট। ঠিক আছে, তো আলাদা আলাদা করে দেখানোর কোনো কিছু নাই, এটা আমি একসাথে আপনাদেরকে দেখাই দিচ্ছি। চলেন আজকের আমাদের যে ফরম্যাট সেলের অপশন আছে সেই ফরম্যাট সেলের অপশনটা দেখে ফেলি আজকে আমরা। ওকে, ফরম্যাট সেলটা হচ্ছে কি, কোথায় আপনি, সরি, কোথায় অপশন পাবেন? অপশন পাবেন হচ্ছে হলো গিয়ে এই যে ধরেন আপনার হচ্ছে এই হোম ট্যাবের মধ্যে, হ্যাঁ হোম ট্যাবের মধ্যে এই যে নাম্বার গ্রুপ যেটা আছে, এই নাম্বার গ্রুপের মধ্যে এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা হচ্ছে চিহ্ন দেওয়া আছে, অ্যারো টাইপের চিহ্ন, দুই পাশে অ্যারো মুখ, মানে দুই পাশে অ্যারো টাইপের মুখ যেটা, হ্যাঁ। এইখানে যখন আপনি ক্লিক করবেন একটা নতুন নতুন এই যে বক্স ওপেন হয়েছে, এই বক্স যেটা আছে এই বক্সটাকে বলা হচ্ছে ফরম্যাট সেল। এই যে দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে এখানে লেখা আছে ফরম্যাট সেলস, এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অপশন পাবেন, যেমন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এই কয়টা হচ্ছে অপশন আছে। এই কয়টার মধ্যে আমরা হচ্ছে চেষ্টা করব যতগুলো সম্ভব হয় সবগুলো আজকে দেখার, তবে যেগুলো ইজি বেশি সেগুলো আগে দেখবো, যেটা একটু কঠিন সেটা হচ্ছে পরে দেখবো, ঠিক আছে। আশা করা যাচ্ছে খুব বেশি কঠিন মনে হবে না আপনাদের কাছে, তারপরেও যদি কোনো কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, প্রথম অপশন যেটা আছে দেখেন নাম্বার, নাম্বারের মধ্যে প্রথমে আছে হচ্ছে জেনারেল। জেনারেলটা হচ্ছে কি, এটাকে আমি একটু সরাই এখান থেকে। এই যে এখানে দেখেন আপনি যখন উপরে নাম্বার গ্রুপটা পাচ্ছেন এখানে এই জেনারেলের অপশনটা পাচ্ছেন, হ্যাঁ। এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন, কি ব্যাপার, আচ্ছা এটারে সরাই নাই এই জন্য। এই যে এখানে যখন আপনি ক্লিক করতেছেন তখন এই যে নাম্বার, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডাটা, লং ডাটা, টাইম, পার্সেন্টেজ, হ্যাঁ, ফ্র্যাকশন, এই যে সাইন্টিফিক, টেক্সট, এই কিছু কিছু শর্ট ফর্মেই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটার জন্য আপনার আলাদা করে পুরা পুরাটারে ওপেন করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো যখন আপনার হচ্ছে যে জিনিসগুলো এখানে পাবেন না, এখানে দেওয়া নাই, সেটার জন্য আপনি পুরা বক্সটাকে হচ্ছে হলো ওপেন করতে পারেন। জেনারেল, জেনারেল বলতে আপনি যখন কোনো সেলে কাজ করেন, এই যে একটা সেল, এই সেলটা সব সময় হচ্ছে জেনারেলে থাকে, যে কোনো সেলে আপনি একটু ক্লিক করেন দেখবেন এখানে জেনারেলি লেখা আছে, বাই ডিফল্ট এটা জেনারেলেই থাকে। যখন আমরা লিখি, লেখার পরে চেঞ্জ হয় অথবা আমরা চেঞ্জ করে নেই, যেমন ধরেন এখানে যখন আমরা এই যে রাইসের উপরে আসি জেনারেল, ঠিক আছে, এখানে যখন আসি জেনারেল, বাট এটাকে আপনি হচ্ছে জেনারেলের যে জায়গায় করে ফেলতে পারেন কি জানেন, এই যে যদি আপনি হচ্ছে নাম্বার ক্লিক করেন দেখেন এটা পয়েন্ট দিয়ে জিরো জিরো অ্যাড হয়ে গেছে, মানে এটা এখন নাম্বার হয়ে গেছে। আবার এটাকে হচ্ছে জেনারেলের জায়গায় আপনি এখান থেকে করতে পারেন কি, টেক্সট করতে পারেন। ঠিক আছে, টেক্সট অপশন থাকে একটা, এই যে দেখেন টেক্সট, এটা এখন হচ্ছে টেক্সট মুডে চলে আসছে, ওর মুডটা চেঞ্জ হয়ে যায়। আবার যদি আমি এই 45-এর থেকে এটাকে হচ্ছে চেঞ্জ করে জেনারেলে নিয়ে আসি, এই যে জেনারেল চলে আসছে। ঠিক আছে, এটা জাস্ট কোনো কিছু না, এটা আমাদের অনেক সময় আপনি লেখার সময় দরকার হয়, হ্যাঁ। যেমন ধরেন আপনি এখানে একটা ফোন নাম্বার লিখবেন, ধরেন একটা ফোন নাম্বার লিখি 017, হয়েছে না, 11 ডিজিটের নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেছে। এখন এটাতে যদি আপনি এন্টার দেন দেখেন সামনের জিরোটা মুছে গেছে, সামনের জিরো আছে নাম্বারের সময় আপনি যখন একটা নাম্বার লিখছেন, কারণ এটা জেনারেল মুডে আছে। এটার যদি নাম্বারটাকে আপনি রাখতে চান এটাকে রাখতে হবে কি জানেন, দেখি আমরা নাম্বার মুডে দিয়ে দেখি, নাম্বার মুডে দিয়ে এই নাম্বারটা আদতে থাকে কিনা। নাম্বারটা নাই, চলে গেছে, দেখি এটা আরেকটু বড় করে। নাম্বার মোডে যখন দিছেন তখনও সামনের জিরো নাই, হ্যাঁ সামনের জিরোটা আপনার এখানে নাই। আবার যদি এটাকে নাম্বার মোড থেকে ধরেন আপনি টেক্সট মোডে করলেন, টেক্সট মোডে করলে করার পরে এবার জিরো অ্যাড করেন দেখেন তো, যখন আপনি টেক্সট মোডে নিছেন তখন কিন্তু দেখেন জিরো ঠিকই আছে, হ্যাঁ। সাধারণত কোনো সংখ্যার সামনে শূন্য বসে না, এই জন্য হচ্ছে হলো গিয়ে এক্সেলে আপনি যখন শূন্য বসাইতে যাবেন দেখবেন শূন্য বসে না, শূন্য বসতেছে না। তো শূন্য যদি আপনার একান্ত ভাবে বসাইতেই দরকার হয় তখন হচ্ছে আপনি এখান থেকে এই জেনারেল বা নাম্বার দেওয়া থাকলে এটাকে সুন্দর মতো টেক্সট মুডে নিয়ে আসবেন। টেক্সট মুডে নিয়ে আসলে তখন আপনার জিরো টিরো সবই বসবে, ঠিক আছে। তখন আর এগুলো বসাইতে কোনো ধরনের ঝামেলা হবে না। এবার চলেন তারপরে যেটা আছে আমাদের এটা দেখি, এরপর এই যে, এক সেকেন্ড একটু, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের জেনারেল গেল, নাম্বার গেল। নাম্বারের মধ্যেও দেখেন একটা জিনিস আছে, আপনি হচ্ছে যখন একটা সংখ্যাকে নাম্বারে এই দাঁড়ান আমি একটা এই 45-কে আমি ধরেন নাম্বার সিলেক্ট করি, নাম্বার যখন সিলেক্ট করলাম এটা দেখেন ডেসিমাল পয়েন্ট বলে বা পয়েন্ট বলে বা ডট বলেন যেটা বলেন, ওটার পরে দুইটা শূন্য আছে, হ্যাঁ।
এখন কোনো একটা সংখ্যা আপনার দুইটা শূন্য রাখবেন, তিনটা তিনটা রাখবেন, না চারটা পর্যন্ত সিলেক্ট করবেন, না পাঁচটা পর্যন্ত সিলেক্ট করবেন, আসলে কি পর্যন্ত আপনি সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। কিভাবে, এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এইখানে যে ইয়েটা আছে এটারে আমি সিলেক্ট করলাম, বক্সটাকে, আমাদের ফরম্যাট সেলের বক্সটাকে। এখান থেকে যখন আপনি নাম্বারে আসলেন, একটু কর্নারে আমি দেখাচ্ছি এটা, হ্যাঁ, বা এই সাইড থেকেও দেখাইতে পারি। এখান থেকে দেখেন ডেসিমাল প্লেস দুই দেওয়া আছে, এটাকে যদি আপনি একটু বেশি করেন, তিন চার এরকম করেন, এই যে স্যাম্পল লেখা আছে, যে এই যে স্যাম্পল লেখা, এই স্যাম্পলের পরে দেখেন 45-এর পরে চারটা শূন্য যোগ হয়ে গেছে, হ্যাঁ। এটাকে যদি আপনি এবার ওকে দিয়ে দেন, এখানে দেখেন 45-এর পরে চারটা শূন্য দেখা যাচ্ছে। তারপরে আবার ধরেন আপনি এই 45-এর পরে চারটা শূন্য আছে, এখানে আপনি হচ্ছে নাম্বারটা আসলে 45 এখানে চারটা শূন্য আপনি রাখতেছেন না, আপনি ধরেন রাখবেন হচ্ছে দুইটা ছিল দুইটাই রাখলেন, হ্যাঁ, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। আবার ধরেন আপনার এখানে নাম্বারটা আসলে 6 সংখ্যার করি, আমি এই নাম্বারটাকে 6 সংখ্যার করি, হ্যাঁ, 1200 বা 12,502। আচ্ছা, এখানে দেখেন 12,502 টাকা আমি এখানে লিখছি, ঠিক আছে। এখন এখানে আপনি চাচ্ছেন, বা এই নাম্বারটাকে আরেকটু বড় করি আমরা, হ্যাঁ, 3 5, একটু বড় করলাম। কত লিখছি বোঝা লাগবে না, ধরেন হচ্ছে একটু বড় করে দিলাম, জাস্ট কেন বড় করলাম, একটা ফরম্যাট আপনাকে বোঝানোর জন্য। এখানে আসি আমরা, এই যে নাম্বারে যখন আমরা আসতেছি, ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে হলো গিয়ে 1,000 সেপারেট করতে, যে ইউজ সেপারেটর 1,000 সেপারেটর, প্রত্যেক 1,000-এর ইয়েতে কমা বসবে। কিভাবে কমা বসবে, এই যে দেখেন একক দশক শতকের পরে হচ্ছে একটা করে কমা, মানে প্রত্যেক 3 সংখ্যার পর পর একটা করে কমা বসবে। এভাবে কমা বসালে অনেকের হচ্ছে সংখ্যা বুঝাইতে আর কি সুবিধা হয়, ঠিক আছে। তো এই জন্য আপনি চাচ্ছেন যে আপনার এখানের সংখ্যাটাকে এরকম কমা 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 করে দেখানো হোক, ঠিক আছে, তখন আপনি এই জিনিসটাকে হচ্ছে ক্লিক করে দিবেন, ইউজ করবেন, তাহলে হচ্ছে কমা বসবে। এছাড়া ধরেন হচ্ছে নেগেটিভ নাম্বার, কোনো কিছুতে আপনার কোনো সংখ্যার আগে হচ্ছে মাইনাস দেওয়া আছে, ওই মাইনাসটা কিভাবে দেখাবে, মাইনাসটা কি হচ্ছে সরাসরি মাইনাস লিখে তারপরে হচ্ছে সংখ্যাটা দেখাবে, নাকি হচ্ছে সংখ্যাটাকে লাল হিসেবে দেখাবে, নাকি সংখ্যাটাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখবে, নাকি সংখ্যাটাকে ব্র্যাকেটের মধ্যে প্লাস লাল, কি করবে, আপনি কিভাবে চাচ্ছেন, সেম প্রসেসে হচ্ছে এখান থেকে আপনি নেগেটিভ নাম্বারটাকে চুজ করে দিতে পারেন। ধরেন আমি যদি এরকম এটাকে চুজ করি, তাহলে যে কোনো নেগেটিভ সংখ্যা হইলে সেটা হচ্ছে হলো গিয়ে এরকম দেখা যাবে। ধরেন আমি ওকে দিলাম, এটা দেখেন এটার পিছনে কিন্তু কমা হয়ে গেছে। এখন যদি এটার সামনে আমি একটা হচ্ছে মাইনাস বসাই, দেখেন এটা লাল হয়ে গেছে অটোমেটিক। কেন লাল হয়েছে, ওই যে আমি একটু আগে হচ্ছে হলো গিয়ে এখানে যখন কাজ করছি, ফরম্যাট সেলিং এ যখন আমি কাজ করছি, এখানে আমি লাল দেখায় আসছি। আবার ধরেন হচ্ছে আমি যদি এরকম লাল না দিয়ে, যে তাও আবার লালটা কিরকম হয়েছে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লাল হয়েছে। আবার এটা যদি আমি দেই, এটা চুজ করলে ব্র্যাকেট ছাড়া চলে গেছে। ধরেন আমি লাল করতে চাচ্ছি না, আমি শুধু মাইনাস রাখতে চাচ্ছি, এই যে দেখেন এখন এটা সিলেক্ট করব, দেখেন এটা লেখার সামনে মাইনাস চলে আসছে। And আপনি কোনো একটা বড় শীট নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে মাইনাসে, হ্যাঁ, আপনি চান যাতে করে আপনি একবারেই বুঝে যান যে আমার ওই রো এর মধ্যে কোনটা কোনটা মাইনাসে আছে, আমি যেন হঠাৎ করে দেখেই বুঝে যাই। তখন আপনি কি করতে পারেন, যে মাইনাসে গেলে এই পুরাটা ধরেই আপনি হচ্ছে এটা এরকম করে দিতে পারেন, যে আমার মাইনাসে যদি যায় নাম্বারে যাবে, নাম্বারে গেলে যদি মাইনাসে যায় তাহলে সেটা হচ্ছে হলো গিয়ে এরকম লাল হয়ে যাবে, লাল দিয়ে ব্র্যাকেটে থাকবে, তাহলে আমি হঠাৎ করে দেখলে বুঝবো যে অমুক সংখ্যাটা মাইনাসের মধ্যে আছে, ঠিক আছে। এটা দিয়ে করে দিলেন, এখানে যতগুলাতে আপনার মাইনাস থাকবে, এরপর আপনি লেখার সময় যেখানে যেখানে মাইনাস থাকবে বা আপনার নাম্বারটা মাইনাসে যাবে, ওটা অটোমেটিক লাল হয়ে যাবে। দেখছেন, লাল একটা ব্র্যাকেট, লাল একটা ব্র্যাকেট। যদি বুঝতে সমস্যা হয় আমি এই কালারটাকে চেঞ্জ করে দেই, এই কালারটাকে চেঞ্জ করে দেই, দেখেন এখন বুঝতে সমস্যা হবে না, বুঝতে এখন বোঝা যাচ্ছে মনে হয় বেশি, যে এটা লাল দেখা যাচ্ছে, তাই না। একটু একটু বিয়ে করে দেই। ওকে, এটা হচ্ছে একটা অপশন গেল। তারপরের অপশনে হচ্ছে হলো গিয়ে দেখেন কারেন্সি। আপনি ধরেন কোন সংখ্যার আগে কারেন্সি বসাইতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে 288 লেখা আছে, বা হচ্ছে এখানে দেখেন 100 লেখা আছে, এখানে 50 লেখা আছে, বা ধরেন এখানে আপনি চাচ্ছেন হলো গিয়ে এই যে 1460 লেখা আছে, এটা হচ্ছে টাকা, হ্যাঁ, সেলিং প্রাইস। এটার উপরে এখন আপনি কি এটা কি টাকা হিসাব হচ্ছে, নাকি ডলারে হিসাব হচ্ছে, নাকি অন্য কোনো দেশের কারেন্সিতে হিসাব হচ্ছে, আপনি সেই সাইনটাকে, সেই চিহ্নটাকে এখানে অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যাবেন, যে এই যে কারেন্সির অপশন থেকে যাবেন, এখানে ডলার দেওয়া আছে অলরেডি, আপনি চাইলে এই সিম্বলটাকে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে দেখেন
প্রত্যেকটা দেশের নাম দেওয়া আছে, আপনি এখান থেকে খুঁজে বিটকয়েন নিতে পারেন, বাংলাদেশি নিতে পারেন। হ্যাঁ, টাকার চিহ্নও থাকবে। দেখি দাঁড়ান, টাকার চিহ্ন, এই যে ফ্রান্সের কিছু মুদ্রা আছে ডলার, সেগুলার দেওয়া আছে, টাকা চিহ্ন আছে, যে ইউরোপিয়ান, স্প্যানিশ, হ্যাঁ, এই যে চাইনিজ হচ্ছে ইয়েন থাকে যে, জাপানিজ, সবগুলো আছে। আপনার জাস্ট একটু খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আপনি কোন দেশের কোন ইয়েটাকে কাউন্ট করতে চাচ্ছেন। এই যে টাকা, বাংলা টাকা, বাংলাদেশ, ওকে দিলাম, দেখেন টাকা চলে আসছে। আবার যদি আমি এখানে টাকা না রেখে এটাকে হচ্ছে করে দিতে চাচ্ছি, আপাতত ধরেন ডলার করব আমি, ঠিক আছে, তো আমি ডলারের দিকে যাই, এই যে ডলার, ডলার করে ওকে দিলাম, এই যে দেখেন এটা ডলার হয়ে গেছে। তো এরকম ভাবে ফরম্যাট সেল মানে একটা, আপনার সেলটাকে আপনি কিভাবে ফরম্যাটিং করতে চাচ্ছেন, কিভাবে সাজাইতে চাচ্ছেন, কিভাবে দেখতে চাচ্ছেন, এটাই মূলত ফরম্যাট সেলের কাজ, ঠিক আছে। তারপরেরটা ধরেন হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং ও অলমোস্ট সেম ওইরকম, যে কোন কোন ইয়েটা আপনি করতে চাচ্ছেন, কোনটা দিয়ে কাউন্ট করবেন না করবেন, সো এটা বাদ দেই। ডাটা, সরি, ডেট। ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে এটার জন্য আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এটার জন্য একটা নতুন শিট খুলে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, বা নতুন শিট খোলা লাগবে। আচ্ছা থাকুক, খুলি। ধরেন এখানে আপনি একটা ডেট লিখবেন, ডেটটা হচ্ছে হলো গিয়ে, আজকে কয় তারিখ, আজকে হলো গিয়ে 28 তারিখ, ধরেন আজকে 1 তারিখ, 1/6, 1/6/2026 আজকের ডেট, হ্যাঁ। এই ডেটটাকে আমি একটু ইয়ে করি, টান দিয়ে নিয়ে আসি। এই যে দেখেন, অলমোস্ট 18 তারিখ পর্যন্ত হয়ে গেছে। এটা হচ্ছে হলো জানুয়ারির হ্যাঁ, জানুয়ারির 1 তারিখ, সরি জানুয়ারির 6 তারিখ হয়েছে এটা। আচ্ছা যা হোক, যা হয়েছে ডেট, যা হয়েছে ওটা থাকুক ডেট নিয়ে। আহ অথবা এটাকে আমরা হচ্ছে ফিলও করে দিতে পারতাম। ধরেন এভাবে না লিখে আমি একটু ফিল করে দিই, এই সংখ্যাটা আমি যা লিখতে চাইছি সেটা হয় নাই, হ্যাঁ। এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে কি 2/6/2026, ঠিক আছে। এরপরে এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে এবার টান মারি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 তারিখ পর্যন্ত আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি হচ্ছে হলো গিয়ে এই যে কোন তারিখে কি বার পড়তেছে সেটা আমি বের করব, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে এই তারিখটাকে বসাইলাম, বসানোর পরে এটাকে আমি সিলেক্ট অবস্থায় রাখলাম, ঠিক আছে। সিলেক্ট অবস্থায় রাখার পরে এই যে আমি ডেটে আসলাম, দেখেন ডেটে আসার পরে আমি চাচ্ছি এখন ডেট বসাবো, হ্যাঁ। ডেটটা কিভাবে বসাবো, কিভাবে আমার দেখা যাবে সেটা দেখবো। এই যে অলরেডি একটা ডেট আমার স্যাম্পল হিসেবে সিলেক্ট করা আছে, এই যে যেটা আর কি, কি বলে, অটোমেটিক সিলেক্ট করা ছিল, ওইরকমই থাকলো। ধরেন আমি হচ্ছে এরকম ভাবে দিতে যাচ্ছি, এটার একটু সিলেক্ট করি, এটার একটু ঘরটাকে বড় করি, হ্যাঁ, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রথমে মাসেরটা ধরছে, তারপরে হচ্ছে হলো গিয়ে ও কি বলে তারিখ ধরছে, প্রত্যেক প্রত্যেক মাসের 6 তারিখ হিসেবে ধরছে। এখন আপনি আসলে এরকম চাচ্ছেন না, এটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, হ্যাঁ। চেঞ্জ করতে চাইলে সেম প্রসেসে যাবেন, গিয়ে হচ্ছে এখান থেকে আপনি আসলে কি চাচ্ছেন। এখানে আরেকটা জিনিস আছে, কাস্টম দিয়ে চেঞ্জ করা যায়, আমি কাস্টম দিয়ে পরে চেঞ্জ করা দেখাবো, কাস্টমে যখন আসবো তখন, হ্যাঁ। বাই ডিফল্ট ওর ওর কি কি আছে সেটা আমরা আগে দেখি। ধরেন আমরা দেখব প্রথমে হচ্ছে মাসের নাম, হ্যাঁ, মাসের নাম থাকবে, তারপরে তারিখ থাকবে, তারপরে হচ্ছে হলো গিয়ে ইয়ে থাকবে এখানে। এটা সেম প্রসেসে দেওয়া আছে, প্রথমে মাসের নাম, তারপরে তারিখ, তারপরে বছর। আচ্ছা দেখি এরকম কিছু আসা যায় নাকি, যে প্রথমে তারিখ তারপরে মাসের নাম তারপরে বছর, এরকম আসে কিনা। না, এখানে প্রথমে তারিখের আসলে নাই কোনো কিছু, কেন নাই, এটা কিন্তু করা যাবে। করা যাবে কিভাবে, এটাকে হচ্ছে আপনার যে কাস্টম ইউজ করে করা যাবে, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে টাইম। আপনি যখন কোনো শিটে টাইম অ্যাটাচ করবেন, টাইমটা হচ্ছে অটোমেটিক ভাবে কিভাবে, কোন জায়গার টাইম সিলেক্ট করবে। যেমন আমাদের এই শিটের টাইম অলরেডি হচ্ছে লোকেশন দেওয়া আছে হচ্ছে ইউএসএ, এই লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন শিটের নাম্বার, টাইম যদি অ্যাড করতে চান। তারপরে ধরেন হচ্ছে টাইমের ফরম্যাট কি আছে, টাইমের ফরম্যাট হিসাবে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে আমি ছোট ছোট করে অলমোস্ট 5 6টা দেখাই ফেলছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি পরের গুলো যাব।
না, নেই আপু। ওকে, এগুলো খুব ছোট, এগুলো নিয়ে আসলে প্রশ্ন থাকারও কথা না, তারপরে থাকলে আমাকে বলতে পারেন। এটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা আমরা সেই আগের দিনই দেখছি, যে হচ্ছিল কোনো একটা সংখ্যা, ওই সংখ্যার পরে যদি আপনি পার্সেন্টেজ বসাইতে চান, সেটা হচ্ছে পার্সেন্ট বসাই দিতে পারেন। ওই যে আপু শুরুতে হচ্ছে একটা প্রশ্ন ছিল আমার, ওই যে ফরম্যাট সেলে যে আপনি গিয়েছেন, হুম। এই এই যে যাওয়াটা ওটা আমি খেয়াল করিনি আর কি। এটা একটু আচ্ছা দেখানো ভাইয়া, যায় কিনা? এই যে ছোট্ট করে যে চিহ্নটা দেখতেছেন আপনি নাম্বারের গ্রুপের মধ্যে, নাম্বার গ্রুপের মধ্যে দেখতেছেন? দেখছি দেখছি, হ্যাঁ। হ্যাঁ, এইখানে ক্লিক করবেন, তাহলেই চলে যাবেন। ঠিক আছে। আর একটা শর্টকাট আছে, কিন্তু শর্টকাট আসলে আমাদের মনে থাকে না, এই জন্য শর্টকাটটা দিয়ে আমি দেখাই নাই। হ্যাঁ, ওই যে কন্ট্রোল 1 ক্লিক করলে, যদি আমি কন্ট্রোল 1 ক্লিক করি, খুলে যাবে এটা। ও, এই আমার দেখুন। একটা বিষয় জানার ছিল। জি জি, ও এটা প্লিজ। হচ্ছে আচ্ছা, থ্যাংক কিন্তু ইউ। আপনি 6 তারিখ মানে দিয়ে করেছেন, আমি যদি ধারাবাহিকভাবে চাই তাহলে কি করতে হবে? ধারাবাহিক ভাবে বলতে মানে হচ্ছে হলো গিয়া, বুঝতে পারছি, জানুয়ারি মাসেরটা শুধু চাচ্ছেন আপনি, তো এরকম হ্যাঁ, ভাবে যে তাহলে জানুয়ারির পুরো 1 2 3 4 এরকম তো। জি জি জি। আচ্ছা, ওইটার জন্য ভাই এই যে কাস্টম আছে না, কাস্টম ইউজ করতে হবে। ঠিক আছে। কিন্তু কাস্টমটা ইউজ করা আমি পরে দেখাবো, কাস্টমে আসলে অনেক কিছু আছে, এই জন্য আমি কাস্টমটা পরে দেখাবো। আগে সোজাগুলা দেখে আসি, পরে কাস্টমটা দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে। ওকে ওকে। জি আপু। আচ্ছা, পার্সেন্টেজটা আমরা দেখলাম, তারপরে হচ্ছে ফ্র্যাকশনটা দেখলাম, এরপরে হচ্ছে সাইন্টিফিক। সাইন্টিফিক হচ্ছে হলো গিয়ে, দাঁড়ান, আরেকটা আছে, ওইটা কি না, ফিল না, প্রোটেকশন না, ফন্ট এটাও না, অ্যালাইনমেন্ট। দাঁড়ান, সাইন্টিফিক দেখানোর জন্য আরেকটা, ও আচ্ছা, এই এটা দিয়ে সাইন্টিফিক দেখাবো আমরা, হ্যাঁ। এটা দিয়ে সাইন্টিফিক দেখার আসলে দরকার নাই। বা পেন্টারের, ওকে, ফরম্যাট পেন্টারের এটাতে যাই, আমি দেখি সাইন্টিফিক দিয়ে আসলে এখানে দেখানোর দরকার নাই। সাইন্টিফিকেটের যে জিনিসটা আছে, হ্যাঁ, এই যে যারা হচ্ছে ওই যে বীজগণিতের বিভিন্ন প্রশ্ন টশ্ন করে না, লিখে না জিনিসপত্র হাবিজাবি, ওই টাইপের কাজকর্মের জন্য এই অপশনটাকে ইউজ করতে পারেন। আর টেক্সটটা তো আমরা প্রথমেই দেখেছি, কোনো জিনিসের এমন কোনো জিনিস আপনি হচ্ছে ঘরে বসাইতে চাচ্ছেন যেটা আসলে নাম্বার হিসেবে বা জেনারেল হিসেবে থাকলে বসবে না, তখন টেক্সটটা সিলেক্ট করে দিলে এটা বসবে। ঠিক আছে। তারপরে হচ্ছে স্পেশাল, স্পেশালটা হচ্ছে যে জিপ কোড, ফোন নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই টাইপের জিনিসপত্রের জন্য স্পেশালটা ব্যবহার করা হয়। কাস্টমটা আমরা পরে দেখবো সবার লাস্টে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা হচ্ছে শুধু যে এইখানের অ্যালাইনমেন্ট, ব্যাপারটা এরকম না। এই অ্যালাইনমেন্টটা আপনি এই যে এখানে দেখেন একটা গ্রুপ আছে, এই গ্রুপেও আপনি ইউজ করতে পারেন। চলেন, যেটা সামনে আছে ওটা আগে দেখা উচিত। যেমন এখানে কি কি আছে, এই ঘরটাকে যদি, এই ঘরটাকে আমি সিলেক্ট করি, এখানে হচ্ছে অয়েল লেখা আছে, হ্যাঁ। বা এটা মাঝামাঝি আছে, তো এটা করি। দাঁড়ান এক সেকেন্ড, এটা কালারটা চেঞ্জ করি, বুঝতে অনেকের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এরকম থাকুক। ধরেন আপনি এই যে সলভটা, এটার অ্যালাইনমেন্টটা কি কোন দিকে আছে, অ্যালাইনমেন্ট বলতে হচ্ছে আপনার লেখাটা কোন পজিশনে আছে। আমি যদি ধরেন এইটাতে ক্লিক করি, তাহলে আপনার লেখাটা একটু উপরের দিকে চলে যাবে। যদি আমি এখানে ক্লিক করি, লেখাটা একটু মাঝামাঝিতে আসবে, হ্যাঁ। ঘরগুলো একটু বড় হইলে আপনার বুঝতে সুবিধা হইতো, এই যে আমি একটু বড় করে দিলাম, দেখেন উপরের দিকে চলে গেছে। আবার যদি এটা গিয়ে ক্লিক করি, মাঝামাঝিতে থাকতেছে। আবার যদি এটা ক্লিক করি, লেখাটা আপনার নিচের দিকে চলে আসছে, আপনি আপনার সুবিধা মতো লেখা বসাইতে পারলেন। আবার ধরেন আমি এখানে ক্লিক করলাম, মানে লেখাটা কর্নারে আছে। আবার এখানে করলাম, মানে এটা সেন্টার সেন্টার পজিশনে থাকতেছে। এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমার রাইট সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে। আবার এইখানে যদি ক্লিক করি, ডিক্রিজ ইন্ডেক্স, ইন্ডেন্ট, মানে হচ্ছে কি জানেন, আপনি কোনো একটা লাইনে লিখতেছেন, লিখতে লিখতে হচ্ছে আপনি চাচ্ছেন, একটু ক্লিক করে দেখাই, এখানে ক্লিক করলে এই যে একটুখানি একটু ফাঁকা রেখে, আপনি এখানে জায়গাটা একটু ফাঁকা রেখে লেখাটা শুরু করতে যাচ্ছেন, হ্যাঁ। এটা যদি এই পাশে আসতো, এই যে দেখেন একটু ফাঁকা রেখে আপনার লেখাটা, এই যে একটু ফাঁকা রেখে হচ্ছে লেখাটা ইয়ে করবেন আপনি, এই যে একটু ফাঁকা রেখে এদিকে আইসে, একটু ফাঁকা রেখে সামনের দিকে অংশে একটু ফাঁকা রেখে লেখাটা শুরু করবেন। আর যদি এটাকে ধরেন এই সাইডের লেখা হইতো, তখন এটা ক্লিক করলে এই যে একটু ফাঁকা রেখে চলে আসবে এরকম। বুঝে গেছে? এইগুলো দিয়ে জাস্ট এক স্পেস পরিমাণ জায়গা আপনি নিচ্ছেন, আর কোনো কিছু না। ঠিক আছে। তো চলেন আমরা এটা মাঝখানে রেখে এটা কর্নারে রাখি, কর্নারে রেখে এটাকে মাঝামাঝিতে রাখি, রেখে এটাকে আমরা আবার একটু ছোট করে দিই লাইনটাকে। আবার ধরেন আপনি একটা বড় কিছু লিখবেন, হ্যাঁ। বড় কিছু কি লিখবেন, ধরেন লিখতেছেন হচ্ছে মিল্ক পাউডার, তারপরে এটা আপনি ছোট করতে চাচ্ছেন, ধরেন এটাকে আমি এরকম ছোট করে দেই, হ্যাঁ। বা সাধারণত যেরকম থাকে একটা ঘর, মাঝামাঝিতে আনলাম, না একটা কর্নারেই থাকুক। ঠিক আছে। দেখেন এখানে আপনার লেখাটা বড় বলে পুরোপুরি দেখা যাচ্ছে না, এই লেখাটাকে আপনি বড় না আর কি পুরোপুরি কিভাবে দেখাইতে পারেন,
এই যে গ্রুপটা আছে অ্যালাইনমেন্ট গ্রুপ, এই অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে একটা চিহ্ন আছে দেখেন, এ বি সি, তারপরে হচ্ছে একটা অ্যারো টাইপের দেওয়া আছে। এই অ্যারো টাইপের এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে র্যাপ টেক্সট। আপনার টেক্সটটাকে র্যাপ করে নিয়ে আসবে। আপনি যখন এটা সিলেক্ট করলেন, ঠিক আছে, তখন হচ্ছে টেক্সটটা সোজাসুজি থাকবে। এটার পাশাপাশি যদি আমি আরো কোনো লেখা অ্যাড করি, ধরেন হচ্ছে এই মিল্ক পাউডারের সাথে আমি অ্যাড করতে যাচ্ছি হলো গিয়ে বিস্কিট, কি সমস্যা ওর? বিস্কিট, ঠিক আছে। এই যে দেখেন লেখাটা হচ্ছে আপনার এই ঘর থেকে আপনি লিখছেন একসাথে আরেক ঘরে চলে গেছে, হ্যাঁ। এখন এটাকে যদি আপনি চান যে না, এটা এটা এরকম সোজাসুজি ডান দিকে চলে গেছে, এটা ডান দিকে থাকবে না, এটাকে আপনি চাচ্ছেন নিচুতে নিয়ে আসতে, তখন এই র্যাপ টেক্সটটাকে ক্লিক করবেন, ওটা ওর নিচে নিচে চলে আসছে, হ্যাঁ। এই ঘরটাকে যখন একটু একটু বড় করে দিবেন, দেখেন নিচে চলে আসছে লেখাটা। আবার যদি আপনি চান না, আমি চাচ্ছি না লেখাটাকে হচ্ছে নিচের দিকে আসুক, এটা সোজাসুজি থাকুক, তখন এই র্যাপ টেক্সটটাকে উঠাই দিবেন, ওটাই সোজাসুজি চলে যাবে। তখন যদি এই ঘরে আবার কোনো কিছু আপনি লেখেন, তখন আপনার ওই যে বিস্কিট লিখছিলেন, যে বিস্কিট লেখাটা আছে দেখেন এখানে, ফর্মুলা বারের দিকে খেয়াল করলে লেখাটা আছে, কিন্তু ওই লেখাটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো অনেক সময় আমাদের এই ধরনের ঝামেলা হয়, তখন আমরা এই র্যাপ টেক্সটটা ইউজ করি। ইউজ করলে কি হয়, লেখাটা সুন্দরভাবে নিচের দিকে চলে আসে। যেভাবে সুবিধা হয় আপনার, ঠিক সেম ভাবে আপনি কাজটা করতে পারবেন। এরপর আরেকটা জিনিস আছে, এখানে দেখেন এবিসি দিয়ে লেখাটা হচ্ছে একটু বাঁকা করে, তীরটা হচ্ছে বাঁকা করে দেওয়া। এই যে তীরটা বাঁকা করে দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেখাটাকে, কোনো একটা লেখাকে আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। এটাকে আপনি উপরের দিকে সাজানো, এই যে দেখেন উপরের দিকে অ্যাঙ্গেল হয়ে লেখাটা দেখা যাচ্ছে। আবার আপনি হচ্ছে নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে লেখাটা দেখা যাইতে পারে। কোনো কিছুর জন্য আপনার দরকার আসলে এরকম, তখন আপনি এগুলো ইউজ করতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন এটা হলো গিয়ে সোজাসুজি ভাবে আসছে, মানে ভার্টিক্যাল টেক্সট। এটা হচ্ছে কি রোটেট টেক্সট আপ। তারপরে ধরেন এরপরেরটা আছে হচ্ছে রোটেট টেক্সট ডাউন, মানে উপর থেকে নিচের দিকে আসবে লেখাটা। ধরেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, যে এখানে আমরা আসলাম, এখানে আসার পরে এই সেম লেখাটাকে আপনি আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে পারবেন। এখান থেকে আমরা দেখাই আবার, এই অ্যালাইনমেন্টে আসলে হরিজন্টালি লেফটের দিকে আছে, এটাকে আপনি যে সেন্টার, তারপরে হচ্ছে হলো গিয়ে যদি আপনি রাইট দেন, রাইট লেফট যেই দিকে যেদিকে খুশি আপনি এই সেন্টার রাইট ফিল যেখানে খুশি বসাইতে পারবেন। আর জাস্টিফাইটা আমি আরেকটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছি, দাঁড়ান, এটাকে হচ্ছে ওকে করে দেই। ওকে করে পরে করব, এটাকে একটু সোজা করি, হ্যাঁ, আন্ডু করে দেই। এই যে লেখাটা আছে না, আচ্ছা, এই লেখাটা সিলেক্ট করে আমরা এখানে আসলাম, এখানে এসে অ্যালাইনমেন্টে এসে ধরেন আমি হচ্ছে জাস্টিফাই করব। দেখি জাস্টিফাই কি হয়, লেখাটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ। ওকে চাপলাম, দেখেন জাস্টিফাই কথার মানে হচ্ছে আপনি যে লেখাটা লিখছেন ওটাকে অটোমেটিক্যালি যতটুকু জায়গা দরকার হয় ততটুকু জায়গা ধরে ও বসায় দিবে, ততটুকু জায়গা অটোমেটিক ও নিয়ে নিবে, ঠিক আছে। আবার ধরেন হচ্ছে হলো গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে আবার এই জাস্টিফাই আসেন, জাস্টিফাই আইসা এই যে দেখেন লাস্টের যে আসছে ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ইন্টেন্ট, এটাতে আসি। এটাতে আসলে কি হবে জানেন, আপনার যে লেখাটা আসবে, ঘরটা আমি যত বড় করছি দেখেন অটোমেটিক্যালি ঠিক ও পুরা লেখাটাকে অত বড় করে নিয়ে নিছে, অত বড় করে মানে ফন্টটাকে বড় করে নাই, কিন্তু লেখাটা পুরাটা পুরা ঘরকে আর কি ছড়ায় রাখছে ও। হ্যাঁ, মাঝামাঝিতে অনেকখানি স্পেস দিছে, বাট অনেকখানি স্পেস দিলেও কি হবে, লেখাটাকে একেবারে বর্ডার বরাবর নিয়ে আসছে। বুঝতে পারছেন, এটাকে আবার আপনি আরেকটু ইয়ে করতে পারেন, আরেকটু ডিফারেন্ট টাইপের করতে পারেন। ধরেন আপনি অ্যালাইনমেন্টে আসলেন, অ্যালাইনমেন্টে আসলে এই যে ডিস্ট্রিবিউটেড ইন্টেন্ট আছে না, এটাকে যদি আপনি হচ্ছে এই যে জাস্টিফাই ডিস্ট্রিবিউটেড এইখানে লিখে একটু ক্লিক, এইখানে একটু টিক দিয়ে দেন, টিক দিয়ে ওকে দিয়ে দেন, দেখেন তখন আর আশেপাশে অহেতুক জায়গা নাই, এই জায়গাটাকে ও সরাই ফেলছে। ঠিক আছে, এইগুলো একটু দিয়ে দিয়ে দেখবেন, এগুলো একটু বোরিং লাগে শুনতে, আর আপনি শুনে আপনার মনেও থাকবে না আসলে। এটা করতে হবে কি, আপনার নিজে একটু করে করে দেখতে হবে, করে করে দেখলে মনে থাকবে, আদারওয়াইজ এগুলো এত ছোট ছোট জিনিস এগুলো কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন সেন্টার, এই যে মাঝখানেরটা আমি দেখাই নেই, সেন্টার অ্যাক্রস সিলেকশন, এইটা একটু ওকে দেই, দেখেন লেখাটা কি হয়। এবার আপনার লেখাটাকে মাঝামাঝিতে নিয়ে চলে আসছে। এই লেখাটা ধরেন আপনি হচ্ছে এটাকে আমি এইরকম ছোট করে দিই, ঘরটাকে ছোট করে দেই, ছোট করে দিয়ে এটাকে আমি হচ্ছে উঠায় দেই।
এই যে লেখাটা আছে না, এই লেখাটাকে ধরেন আমি এই কয়েকটা ঘর সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি চাচ্ছি এই ঘরগুলো আমি মার্জ করব না, কিন্তু এই ঘরগুলোর মাঝামাঝিতে হচ্ছে হলো গিয়ে আমার লেখাটা দেখা যাবে। তখন হচ্ছে আমি এটা করতে পারি, এখানে গিয়ে অ্যালাইনমেন্টে এসে এখান থেকে হচ্ছে সেন্টার অ্যাক্রস সিলেকশন দিয়ে ওকে চাপলাম। দেখেন আমি কোনো মার্জ করি নাই, প্রত্যেকটা ঘর আলাদা আলাদা আছে, কিন্তু আমার লেখাটা মাঝামাঝিতেই দেখাচ্ছে। মানে এই কয়টা, যেই কয়টা ঘর আমি সিলেক্ট করছি সেই কয়টা ঘরের মাঝামাঝিতে আমার লেখাটা দেখাচ্ছে। বুঝা গেছে? আবার বাদ দিয়ে দিলাম। ওকে, তারপরের অপশন কি আছে দেখি। তারপরের অপশন হচ্ছে এই যে এতক্ষণ আমরা যেগুলো যেগুলো দেখলাম না, হরাইজন্টালি দেখছি, এবার সেগুলো হচ্ছে ভার্টিক্যালিও আপনি করতে পারবেন সেম জিনিসগুলো। হ্যাঁ, সো এটা আর আমি না দেখাই, হয়তো সময় নষ্ট না করি। এরপরে হচ্ছে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট তো আমরা দেখে আসছি অলরেডি, র্যাপ টেক্সট দেখছি। তারপরে হচ্ছে শ্রিঙ্ক টু ফিল, এটা একটু দেখি। হ্যাঁ, শ্রিঙ্ক টু ফিল, ধরেন এটারে একটু বড় করি আমি, বড় করে অ্যালাইনমেন্টে যাই, অ্যালাইনমেন্টে যেয়ে শ্রিঙ্ক টু ফিট, দেখেন এটা ওকে করে দিলাম। এটা তো হয়ে যাওয়ার কথা, হইলো না কেন? আচ্ছা, এটা হচ্ছে একটা কাজ হয়, সেটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, সরি আমি ভুল করছি, এটা বড় করতে হবে না, এটা আমার ছোট করা উচিত ছিল। এই যে একটু করছি, দেখেন শ্রিঙ্ক টু ফিট দেওয়ার মানে হচ্ছে কি, ও আপনার এটাকে লেখাটাকে ছোট করে ওই ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে দিবে। হ্যাঁ, আপনার দেখেন এটা কিন্তু সেই 11ই আছে, ফন্ট সাইজ 11ই আছে, কিন্তু লেখাটাকে ও ছোট করে ফেলছে। ছোট করে হচ্ছে যতটুকু আপনার সেল সাইজ ততটুকুই হচ্ছে ও করে দিছে, আর কোনো কিছু না। আবার এটাকে যদি আমি একটু উঠাই দেই, ব্রিং টু ফিটটাকে উঠাই দেই, দেখেন উঠাই দিলাম, আবার আগের মতো চলে আসছে লেখা। ঠিক আছে, এবার তারপরে যে অপশন আছে সেই অপশনটা আমরা একটু যাই। মার্জ সেল, মার্জ সেল আমরা দেখে আসছি অলরেডি, এটা দেখার কিছু নাই। এরপর আছে ওরিয়েন্টেশন, কোন সেলকে, কোন সেলের লেখাকে আপনি যদি কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে চান, হ্যাঁ ধরেন আপনি একটা লেখাকে হচ্ছে ইয়ে অনুযায়ী ঘুরাইতে চাচ্ছেন, কি বলে ওটাকে, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ, বা সোজাসুজি করতে চান, যেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা দেখে আসছিলাম অলরেডি, অলমোস্ট সেই জিনিসটাই হচ্ছে এখান থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ডিগ্রি ডিগ্রি চেঞ্জ করে ফেলতে পারবেন। যাই হোক, এটা আমি এখন আর করতেছি না। তারপরের অপশন যে আছে ওখানে আমরা চলে যাই, ফন্ট। আচ্ছা, ফন্ট এখান থেকে দেখার আগে এইখান থেকে দেখি আগে, কারণ হচ্ছে এই যে ফন্টের গ্রুপটা আছে, এই ফন্ট গ্রুপ আপনার সামনে সব সময় থাকবে। সো আপনি এখান থেকে যদি আগে দেখেন তাহলে আপনার কষ্ট করে ওইটা খুঁজে বের করে নিয়ে এসে, এই যে ফরম্যাট সেলটা যে আছে এটাকে খুঁজে বের করে নিয়ে এসে দেখা লাগবে না। এর জন্য প্রথমে আমরা দেখি এখানে কি আছে। এখান থেকে আপনি আপনার মন খুশি মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট এখানে আছে, আপনার যেটা মন চায় সেটা আপনি ইউজ করতে পারবেন। আমার ধারণা এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এখান থেকে হচ্ছে আপনি ফন্টের সাইজগুলোকে ম্যানেজ করতে পারবেন, কোন সাইজে আপনি রাখতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ফন্টটাকে বোল্ড করবেন নাকি বোল্ড করবেন না, ইটালিক মানে হচ্ছে একটু বাঁকানো করবেন নাকি করবেন না, এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনেরও কিছু অপশন আছে, একটা হচ্ছে আন্ডারলাইন আর একটা হচ্ছে ডাবল আন্ডারলাইন। এই যে দেখেন, ডাবল আন্ডারলাইন দিলে দুইটা আন্ডারলাইন হবে, আর যদি আপনি ডাবল আন্ডারলাইন নাম দিয়ে একটা দেন তাহলে একটা হবে, আর যদি আপনি উঠাইয়া দিতে চান তাহলে উঠাইয়াও দিতে পারেন, কোনো আন্ডারলাইন নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে কালার, কালারের মধ্যে যে এটা তো একটু আগেও দেখছেন, মন খুশি মতো যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন এখানে। তো আমি যে কোনো কালার ইউজ করবো না, ধরেন আমি হোয়াইটই রাখলাম। এরপরে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ছিল, এটা হচ্ছে টেক্সটের কালার। অটোমেটিক্যালি হচ্ছে ব্ল্যাক থাকে, এটাকে আপনি আপনার মন খুশি মতো চেঞ্জ করে ফেলতে পারবেন, এই যে এখান থেকে স্ট্যান্ডার্ড কালার নিয়ে। আর এই যে এখানে মোর কালার অপশন আছে, এখান থেকে আপনি আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন। প্লাস এইখানে যে কাস্টম আছে, কাস্টমে এসেও আপনি কিছু কালার এখান থেকে নিজের খুশি মতো বানায় নিতে পারবেন, একটা অপশন আছে। ধরেন আপনার এইখানে কালার নাই, যেই কালার আপনি চাচ্ছেন সেই কালারটা এখানে নাই, ঠিক আছে, কিন্তু আপনি ওই কালারের কোড জানেন, তখন আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আসবেন, এসে এই যে এখানে দেখেন কালারের অপশনটা আছে যে, হুম, এই কালারের অপশন থেকে আপনি কালার বসাই দিতে পারবেন এখানে। আহ দাঁড়ান, এখানে একটা অপশন ছিল কোড বসাই দিলে হয়, এই যে এখানে আপনি কোড বসাইতে পারেন, সরি, এখানে কোডটা বসাই দিবেন, কোড বসাই দিলে সেম কোডের কালারটা আপনার এখানে চলে আসবে, চলে আসলে ওটাকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া
এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, যে দেখেন আপনি যদি একটা লেখা কিছু চেঞ্জ করতে চান কিরকম আসবে, ঠিক আছে? এখান থেকে দেখে দেখে এই যে বোল্ড ইটালিক, এখানে শুধু ইটালিক পাইছিলেন, এখানে বোল্ড ইটালিক, ইটালিক, রেগুলার সবকিছু একসাথে পাচ্ছেন। এরপরে স্ট্রাইক থ্রু, কোনো একটা লেখার মাঝে বরাবর হচ্ছে যেভাবে কেটে দিতে চাচ্ছেন আপনি, তখন এটা ইউজ করবেন। এবার হচ্ছে এই যে সুপার স্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা আমরা একটু দেখব। ধরেন আপনি হচ্ছে লিখবেন এখানে, ধরেন 2-2 লিখলেন, ঠিক আছে? 2-2 লিখলেন, যে লেখার পরে এটারে হচ্ছে আপনি এইখানে আসলেন, ফন্টের এখানে অ্যালাইনমেন্টে আসার পরে, ওকে, পুরাটাই উপরে চলে গেছে। আপনি এখন পুরাটা চাচ্ছেন না, আপনি যাচ্ছেন একটা আনতে। একটার জন্য কিভাবে করবেন জানেন? এই একটা সংখ্যাকে যেটাকে উপরের দিকে নিতে চাচ্ছেন সেটারে হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে তারপরে গিয়ে হচ্ছে আপনার ফন্টের এই যে এটা খুলবেন। হ্যাঁ, খোলার পরে এখান থেকে যে সুপার এইটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এই যে দেখেন, যারা স্কুলের টিচার আছেন, আচ্ছা আমার ওকে হয় নাই মনে হয়, সরি, যারা স্কুলের টিচার আছেন তাদের এটা অনেক সময় দরকার পড়ে, হ্যাঁ, প্রশ্ন টশ্ন করার সময় বা কোনো কিছু বোঝানোর সময়। ওকে, এন্টার, ধ্যাত্তেরি, এই যে এরকম, ঠিক আছে? আচ্ছা যাক, এখন আমি এটা বাদ দিই। ধরেন আপনি কোনো কিছু জায়গায় লিখতেছেন, আহ আরেকটা জিনিস দেখাই, H2O, H2 হচ্ছে আমাদের পানি দিয়ে, এটা সবাই জানেন, বৈজ্ঞানিক সংকেত। এখন H2O, টুটা নিচের দিকে থাকে না? এটার কি করতে হবে জানেন? এই যে টুটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এখান থেকে যদি এসে এই যে সাবস্ক্রিপ্ট যেটা আছে এটাকে সিলেক্ট করেন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে আপনার যে টুটা আছে, এই টুটা এখানে অটোমেটিক্যালি নিচে চলে আসবে। বুঝা গেছে এই জিনিসের কাজ? ওকে, তারপরে হচ্ছে ছোট ছোট অনেক জিনিস এখানে, এই সবগুলা দেখেন, না দেখলে আপনাদের মনে থাকবে না। বর্ডার, কোনো একটা টেক্সট, কি বলে, কোনো একটা সেলকে বা কয়েকটা সেলকে আপনি কিভাবে সাজাইতে চাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি এই কয়টা সেলকে হচ্ছে বর্ডার টর্ডার কিছু একটা দিবেন আপনি। এই যে বর্ডারে আমি গেলাম, এই কয়টা সেলকে হচ্ছে বর্ডার করবেন, এটা বর্ডার হয়ে গেল। ধরেন এই কয়টা সেলের হচ্ছে আপনি এরকম মাঝ বরাবর হচ্ছে কেটে কেটে দিতে চাচ্ছেন, বা হচ্ছে এরকম এরকম ডিজাইন করতে চাচ্ছেন, বা ধরেন এরকম করতে চাচ্ছেন, কিরকম করতে চান আপনি, কোন ডিজাইনে আপনি আনতে চাচ্ছেন এটাকে, এটাকে সেম প্রসেসে এখানে যদি নিয়ে আসেন, ওকে দিয়ে দিলে এই দেখেন এখানে চলে আসছে। কোনো ঘরকে যদি আপনি এরকম বর্ডার করতে চান, হ্যাঁ, তাহলে এটা বর্ডার করে ফেলতে পারবেন। আবার ধরেন আপনি কিছুই করতে চাচ্ছেন না, করবেন না, কোনো সমস্যা নাই। এরপরের অপশন দেখি আমরা, বর্ডারের পরে, ওকে, বর্ডারের, আচ্ছা বর্ডারের কালারও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে যে বর্ডারটা করতেছেন, বর্ডারটা ধরেন আপনি কোনো কিছু লাল বর্ডার করতে চাচ্ছেন, হ্যাঁ, তখন হচ্ছে এই যে এরকম করে লাল বর্ডার দিলে এই যে দেখেন এই ঘরটা দেখছেন লাল হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি আছে, বর্ডারের পরে বর্ডারটাকে আমি অটোমেটিক আবার ব্ল্যাকেই নিয়ে যাই, ব্ল্যাকই থাকুক আমার। আচ্ছা পরে করবো, এখন আপাতত আর এটা চেঞ্জ করা লাগবে না। আচ্ছা এরপরে হচ্ছে ফিলের জন্য কোন কালার ইউজ করবেন, এই যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কালার ইউজ করতেছেন, ধরেন আপনি হলুদ করবেন, এই যে স্যাম্পল হলুদ দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনি ফিলের মধ্যে কোনো ইয়েতে কোন একটা বক্সের প্যাটার্ন দিতে চাচ্ছেন, হ্যাঁ, এই যে এই টাইপের প্যাটার্ন, দেখেন কিরকম প্যাটার্ন আসবে। প্যাটার্নের কালার গুলা কি হবে, হলুদের মধ্যে ধরেন আপনি লাল কালার ইউজ করতে যাচ্ছেন, ওকে দেন, দেখেন আপনার বক্সটা কিরকম হয়ে গেছে। কখনো কোনো কাজে যদি আপনার কোনো আপনার সেলটাকে সাজানোর দরকার পড়ে, হ্যাঁ, একটা সেলকে আপনি কিভাবে সাজাচ্ছেন এটাই হচ্ছে ফরম্যাট সেলিং, আর কোনো কিছুই না, ঠিক আছে? তারপরে হচ্ছে ফিলের পরে আমাদের আছে প্রোটেকশন। প্রোটেকশন হচ্ছে কি, ধরেন আপনি, প্রোটেকশনটাও আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে একটা অপশন থাকে প্রোটেকশনের আরেকটা অপশন আছে। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, রিভিউতে যাই আমরা। এই যে ডাটা শিট প্রোটেক্টেড, হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনি প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক, আপনার এখান থেকে ধরেন আপনি এই শিটটাকে কাউকে দিবেন, দেওয়ার আগে আপনি যদি চান যে সে যেন শিটের কোনো কিছু চেঞ্জ না করতে পারে, সেই জন্য আপনি এই প্রোটেক্ট শিটটাকে করে দিতে পারেন। প্রোটেক্ট শিট দিলে কি হবে, ধরেন আমি হচ্ছে এখানে দিলাম, ওকে দিলাম, ওকে দিলে সে যখন ইয়ে করবে, লিখবে, সে এখান থেকে কোনো কি, আমি আমার নিজের তো এই জন্য আমার লিখতে যাচ্ছি, আমি যদি প্রোটেক্ট শিট দেই অন্য কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না।
দেখছেন, এই যে দেখেন আমি নিজেও পারতেছি না কারণ এটা অলরেডি প্রোটেক্টেড। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আবার আনপ্রোটেক্ট করে দেই, এবার আমি চাইলেই এটাকে চেঞ্জ করতে পারবো, এখানে যে কোনো কিছু লিখতে পারবো। এভাবে আপনি একজনকে একটা শীট দিতে পারেন। তবে আরেকটা কাজ করতে পারেন, ধরেন আপনার এখানে এই যে একটা সূত্র লেখা আছে না, আপনি কাউকে আপনার একটা শীট পাঠাবেন, কিন্তু আপনি চাচ্ছেন আপনি যে ফর্মুলা টর্মুলা ইউজ করছেন যাতে করে সে ওটা না দেখতে পারে। তখন হচ্ছে কাজ করে কি জানেন, তখন কাজ করে আপনার হচ্ছে এই যে আমরা যেটা এতক্ষণ দেখতেছিলাম প্রোটেকশন, এই প্রোটেকশনে আপনি হচ্ছে লকটা তুলে দিয়ে, লকটাও দিতে পারেন, হিডেন রাখলেন। এই যে হিডেনটা যখন দিয়ে দিলেন, হিডেন দিয়ে ওকে চাপেন। ওকে চাপার পরে এই যে দেখেন 100 যে নাম্বার, এই এই ঘরটাতে কিন্তু আমরা করছি। এবার এটাকে আপনি শীটটাকে প্রোটেক্ট করেন, ডাটাতে আসেন, ডাটাতে আসে, ডাটা না সরি রিভিউ, রিভিউতে আসে শীট প্রোটেক্টেড করতেছেন, ওকে প্রোটেক্ট করে দিলাম। এখন আপনি এই ঘরে যখন আসবেন দেখেন আপনার ফর্মুলাটা আর দেখা যাচ্ছে না, এখানে 100-র মধ্যে আপনি যে কোনো একটা ফর্মুলা ইউজ করছেন এটা দেখা যাচ্ছে না। এটাকে যদি আপনি আবার আনপ্রোটেক্ট করেন, হ্যাঁ, বা হচ্ছে হলো গিয়ে ওই যে কি বলে হোমে গিয়ে এখান থেকে যদি আপনি আবার এটাকে ওই প্রোটেকশনে গিয়ে হিডেনটাকে তুলে দেন, তুলে দিয়ে তারপরে যদি প্রোটেক্ট করেন, আবার আবার প্রোটেক্ট করি, দেখেন এখন কিন্তু ফর্মুলা দেখা যাচ্ছে। আমি আবার দেই, এই যে দেখেন ফর্মুলা দেখা যাচ্ছে। বুঝা গেল এইটার কাজ কি? অনেক কথা বলছি, অনেক একটু প্যাচ মনে হইতে পারে, ছোট ছোট আমার কাছে অনেক প্যাচ মনে হয় যে এত জিনিস ধরু অল্প 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 করে অনেকগুলা জিনিস। তবে আপনাদের এখানে ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ এগুলো কিন্তু হয়ে গেছে। এখন শুধু আপনার এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হলো গিয়ে সরি সরি, সেটা হচ্ছে কাস্টম, এই কাস্টমটা বাকি আছে। তবে আমি অত্যন্ত দুঃখিত, আজকে আমি কাস্টমটা আসলে দেখাইতে পারবো না, আমাদের 8টায় অফিসিয়াল মিটিং আছে, হ্যাঁ, আমাকে ওই মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, যার কারণে এটা আমি আজকে আর দেখাইতে পারতেছি না। বাকিগুলো আপনারা সবগুলো দেখানো হয়ে গেছে, এগুলো একটু কষ্ট করে বাসায় প্র্যাকটিস করবেন, আগামীকালকে মানে আগামী ক্লাসে আমি কাস্টমটা দেখাই দিব। ঠিক আছে?